এর চেয়ে বড় চ্যালেঞ্জ আমরা ফেস করেছি কিনা আমি জানি না। আমরা অবশ্যই আমাদের নেইবারিং কান্ট্রি থেকে আমরা ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন ফেস করেছি, বিশেষ করে নেইবারিং কান্ট্রির মিডিয়া থেকে আমরা ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন ফেস করেছি। আর একটা হচ্ছে যে আমরা মায়ানমারের সাথে আমরা রোহিঙ্গা ক্রাইসিসটা আমাদের জন্য একটা বড় ইস্যু ছিল, এবং এটার আমরা একটা এই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা চালিয়েছে যে এটাকে আবার গ্লোবাল যে ডিসকাশনের যে ম্যাপে, যে গ্লোবাল যে এত বড় বড় এখন সমস্যার ভিড়ে যাতে এটাকে নিয়ে মানুষ যাতে ডিসকাশন করে, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর অবশ্যই আমরা তো এই গভর্নমেন্টের একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে গ্লোবাল সাপোর্টটা নেওয়া। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি, এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যতটুক ইন্টারন্যাশনাল সাপোর্ট নেওয়া যায়, যতটুক এটাকে সর্বোচ্চ চেষ্টা করা, এবং এটা আমরা মনে করি যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট সফল হয়েছে। এটা প্রফেসর ইউনূসের যে গ্লোবাল যে ইমেজ, এবং উনি যে এটা ইন্টেন্সিভ যে সবার সাথে কথা বলেছেন, বিভিন্ন ক্যাপিটালে তাদের লিডারদের সাথে কথা বলেছেন, ফলে এটা একটা তো ইউএস ট্যারিফ টকস নিয়ে সত্যিকার অর্থে আমরা প্রথমেই বলবো যে ডক্টর খলিল ফেব্রুয়ারি মাসে উনি ইউএসএ গিয়েছিলেন। ওইখানে উনি কিন্তু মানে ওই প্রথম যেহেতু নিউ একটা ইউএস অ্যাডমিনিস্ট্রেশন টুক ওভার করেছে, এবং গতবার ওরা কি করেছে, গত টার্মে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে, যে তারা ট্যারিফ নিয়ে যে তাদের যে নতুন ধারণা, যে গ্লোবাল যেটা কনসেনসাস, যে ডাব্লিউটিওর মাধ্যমে গ্যাট থেকে ডাব্লিউটিওতে আসা, এবং ডাব্লিউটিওর মাধ্যমে যে যত কম ট্যারিফ থাকা যায় তত বেটার, এবং এটার থেকে কনসেনসাস থেকে ইউএস গত ট্রাম্পের টার্মে ওরা একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে ওরা এখান থেকে সরে আসবে, এবং ওরা ম্যানুফ্যাকচারিং এ জোর দিবে। এটা কিন্তু ডক্টর খলিল আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স, উনি যখন ইউএসএ সফরে গিয়েছিলেন তখন উনি এই আলাপটা উনি শুনে এসছেন। উনার হি হ্যাজ ফ্রেন্ডস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন এন্ড হি হ্যাজ ফ্রেন্ডস ইন ডিসি। তো উনি আসার পরে উনি ব্রিফিং করেছেন যে, এবং যদি কোনো আমরা অবশ্যই কেউই আমরা ধারণাও করতে পারি না যে রিটালিটরি ট্যারিফ এতটা ইম্পোজ হবে বা গ্লোবালি এটা একটা বিগ একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তো তখন উনি এসে যেটা হচ্ছে যে কিন্তু এসে আমার মনে আছে যে উনি এসে যেটা ব্রিফ করলেন যে আমাদের লেভারেজটা কোথায়, ইউএস এর সাথে যদি আমরা এই ভালো ট্যারিফ, আমরা যদি ভালো ট্রেড করতে চাই, আমাদের লেভারেজটা হচ্ছে যে ইউএসএ, অবশ্যই ইউএস আমাদের লার্জেস্ট বিগেস্ট ট্রেডিং এক্সপোর্ট ডেস্টিনেশন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউএসএ থেকে কিন্তু আমরা অনেক কিছু কিনতে পারি। তো উনি ভাবলেন যে ফিউচারে যদি আমাদের ওদের সাথে যদি আরো সুসম্পর্ক আমরা তৈরি করতে চাই, তাহলে ইউএসএ যে ফার্ম লবি এবং এনার্জি লবি, এরা এই দুইটা লবি হবে আওয়ার ফ্রেন্ডস। উনি কিন্তু ওই সময় এটা আইডেন্টিফাই করে এসেছেন যে ইনকেস আমরা আরো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যদি আমরা আরো বেটার অবস্থানে যেতে চাই, আমরা অবশ্যই চাই যে ইউএসএ আমাদের খুব যত লো ট্যারিফে আমরা ওদের মার্কেটে ঢুকতে পারি, সেটা আমাদের একটা বড় ধরনের আমাদের ইকোনমির জন্য একটা বড় অ্যাডভান্টেজ তৈরি করে এবং কম্পিটিটিভ অ্যাডভান্স। উনি কিন্তু এসে এই কথাটা বলেছেন, আমার স্পষ্ট মনে আছে। উনি এটা নিয়ে বললেন যে এই বিষয়ে আমাদের ওদের সাথে ওদের ফার্ম লবি, কারণ হচ্ছে যে আমরা প্রচুর কিন্তু ওয়ার্ল্ডের 8th মোস্ট পপুলাস কান্ট্রি হিসেবে আমরা কিন্তু ওয়ার্ল্ডে, আপনি যদি গ্লোবাল সিরিয়াল মার্কেট বা গ্রেন মার্কেট দেখেন বা এনার্জি মার্কেট দেখেন, ইনক্রিজিংলি উই আর এ বিগ গ্লোবাল প্লেয়ার। আমরা কিন্তু ছোট প্লেয়ার না। আমাদের ইভেন সয়াবিন দেখেন কনজাম্পশন, বা পাম অয়েল কনজাম্পশন দেখেন, বা সয় কনজাম্পশন, যেটা এই যে ফিশ ফিড বা পোলট্রি ফিডের জন্য যেটা, বা কটনে আমরা মোস্ট প্রবলি এখন বোধহয় চায়নাকেও আমরা সারপাস করে উই আর দ্য লার্জেস্ট কটন ইম্পোর্টার। তো এইটাকে কিন্তু উনি তখনই এটা আইডেন্টিফাই করেছেন, এটা আমাদের প্রস্তুতি ছিল। ফলে অনেকে যেটা বলেন, এবং তারপরে যখন রেসিপ্রোকাল ট্যারিফটা আসলো, তারপরে কিন্তু সিরিজ অফ মিটিং হয়েছে, এবং অনেকে আমাদেরকে আমরা দেখেছি যে
এই ইউএস ট্রেড ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ইটস নট এ লাইক এ পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের কি ওই লেভারেজটা আছে কিনা ইউএস এর থেকে একটা বেটার ট্যারিফ টক্স এর মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য। প্লাস অনেকে খুব হাইলাইট করলেন এনডিএ, এবং এটা আমরা বলবো যে পুরো জিনিসটাকে একটা অনেকে এইটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন অনেকে, এবং যারা অনেক বুদ্ধিমান লোক যারা জানেন যে অনেক দেশের সাথে এই যখন ট্রেড টক্স হয় তখন এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আপনারা এই যেগুলো কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আপনারা প্রেসে আনবেন না, এটা হয়ই না। আপনি কোথাও ইন্দোনেশিয়া যখন কথা বলছে, ইন্দোনেশিয়া কিন্তু তার প্রেসে বলেনি যে আমরা এই কাজ করতে যাচ্ছি, আমরা 50টা বোয়িং এর অর্ডার দিতে যাচ্ছি, বা আমরা $15 বিলিয়ন গ্রেইন ইম্পোর্ট করব, এগুলো কিন্তু কেউ বলে না। কিন্তু এখানে আমরা দেখেছি যে মানে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং খুবই ভালো প্রস্তুতি। প্রথম কথা হচ্ছে যে আমাদের মেন অ্যাডভান্টেজ কি ছিল? মেন অ্যাডভান্টেজ হচ্ছে প্রফেসর ইউনুস হিমসেলফ নোজ দ্য ইউএস আমেরিকান সোসাইটি। উনি আমেরিকায় ছিলেন, আমেরিকায় প্রচুর যাতায়াত করেছেন, হি হ্যাজ ফ্রেন্ড ইন বোথ পার্টিজ, হি হ্যাজ ফ্রেন্ডস ইন দ্য গ্রেটার আমেরিকান সোসাইটি, এবং গ্রেটার আমেরিকান যারা যারা ম্যাটার করে, ওদের গ্রেট ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, হ্যাঁ, পিপল লাইক রে ড্যালিও, হ্যাঁ, দিস পিপল আর হিজ ফ্রেন্ডস। তো উনি আমেরিকান যে নতুন যে পলিসি আসতেছে, ওরা যে চেঞ্জ হচ্ছে, ওইটা ওনার একটা অ্যাডভান্টেজ ছিলই। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ডক্টর খলিলও অনেক বছর উনি আংটারে ছিলেন, ট্রেডিং বুঝতেন। আর আমাদের তৃতীয় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যিনি লিড করেছেন শেখ বশিরউদ্দিন হিমসেলফ, উনি বাংলাদেশের লার্জেস্ট জুট এক্সপোর্টার, হি নোজ গ্লোবাল মার্কেট, হি নোজ আমেরিকান মার্কেট। তো ফলে একটা জিনিস হচ্ছে অনেক বলতে চাচ্ছেন যে আমাদের এই গভর্নমেন্টের কোনো এক্সপিরিয়েন্স নাই, এই গভর্নমেন্টের লেভারেজ নাই, পলিটিক্যাল লেভারেজ নাই, একটা দুর্বল গভর্নমেন্ট, দুর্বল, ওরা কিভাবে পারবে। তো আমরা কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু প্রথম থেকে কনফিডেন্ট ছিল উই ক্যান সিকিউর এ বেটার ডিল। যখন ওনারা এই কথাটা বলছেন যে তখন যে নিউজটা আসছে প্রথম হলো ভিয়েতনাম 20% করেছে, ইউকে হুইচ ইজ মানে ইউএস এর একদমের আম্বিলিক্যাল কর্ডের সাথে জড়িত একটা কান্ট্রি, যেটা ইউএস আপনি ওইটা কোন পৃথিবীর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউকে কখনো ইউএস এর ফরেন পলিসির বাইরে যে কিছু করেছে, ওদের একই সাথে ওদের মোটামুটি বড় বড় ইস্যুতেও তারা কমন স্ট্যান্ড নিয়েছে ইউকে, এবং 4-5টা দেশ মাত্র একটা মানে 20% বা আরো পেয়েছে, বাকি 175টা দেশের সাথে কিন্তু ডিলই হয় নাই। কিন্তু এখানে রব উঠছে যে গেল বাংলাদেশ আর কিছু পাচ্ছে না, 37 থেকে 35 এসছে, উইক গভর্নমেন্ট, এবং অনেকে গোল টেবিল বৈঠকে আমাদেরকে যাতা বলছেন। হ্যাঁ, তো আমি যেটা দেখেছি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট প্রথম থেকেই কনফিডেন্ট ছিলেন, প্রথম থেকেই তারা প্রিপেয়ার ছিলেন। গার্মেন্টস অনেকে বলেন যে বিজিএম এর সাথে কথা বলে নাই, বিজিএম এর লিডারশিপ, বিজিএম এর ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্টেড বডি এসছে অনেক পরে। তার আগে যেটা হয়েছে যে বাংলাদেশের যারা লিডিং এক্সপোর্টার ছিলেন তাদের সবার সাথে কিন্তু কথা বলেছে, কিহাকসনের সাথে এক্সটেন্সিভ ডায়ালগ হয়েছে। কিহাকসন বাংলাদেশের থেকে লার্জেস্ট এক্সপোর্টার অফ গার্মেন্ট আইটেম, কিহাকসনের সাথে হয়েছে, যারা বড় বড় ইন্ডিভিজুয়ালি হয়েছে। এবং যেদিন 37% হলো, তারপরের দিন ইয়েতে কি যেন জায়গাটার নাম, বিডাতে বাংলাদেশের টপ যারা বিজনেস লিডার সবাইকে নিয়ে এসে গোল টেবিল বৈঠক করে 4 ঘন্টা তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা রেসপন্স রেডি করে ওইখানে পাঠিয়েছি। তো এক ধরনের বুঝে যে আমরা কোনো ধরনের কথা বলছি না, কোনো এক্সটেন্সিভ ডায়ালগ হচ্ছে না, এগুলো ভুল। আর পরবর্তীতে যেটা হয়েছে যে এই আমাদের এই অনেকে বলছেন যে আমরা লাস্ট মিনিটে, বাট এটার কারণ হচ্ছে যে এই লাস্ট মিনিটেই বা মানে আমরা লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করেছি একটা এই 20%-এর জন্য। কথা হচ্ছে যে আমাদের তো ইউএস ছাড়াও তো আমাদের বড় মার্কেট আছে, আমরা উই এক্সপোর্ট আবার $50 বিলিয়ন, কিন্তু তার মধ্যে $8 বিলিয়ন যায় ইউএসএ। তো আমি অন্য মার্কেটে হচ্ছে যে বাংলাদেশে $42 বিলিয়ন যাচ্ছে, এবং অনেক মার্কেটে খুবই ম্যাসিভলি মানে গ্রোয়িং দেন ইউএস মার্কেট, like জাপান, সাউথ কোরিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, মিডিল ইস্ট, এই সমস্ত মার্কেটে আমাদের র্যাপিডলি এক্সপান্ডিং
হচ্ছে। তো আমরা যখন এই নেগোসিয়েশনটা করা হচ্ছে, তখন এই নেগোসিয়েশন একটা বড় ইস্যু ছিল যে অন্যান্য মার্কেটের সাথে আমরা যে ইউএস এর সাথে নেগোসিয়েশন করছি, তো অন্যান্য মার্কেটের সাথে এইটার ইম্প্যাক্ট কি পড়বে। এটা তো একটা বিগার একটা মানে ইট ক্যান লাইক পুরো জিনিসটার উপরই তো একটা ইম্প্যাক্ট পড়ার মানে এটা আমাদের এই যে যেটা জ্যোতি ভাই বলেন ট্রেড অফটা কি, এই বিষয়গুলো কিন্তু ওয়াকিবহাল ছিলেন এবং এই জিনিসগুলো এনারা তিনজনই খুবই ভালো বুঝেন। প্রফেসর ইউনুস ভালো বুঝেন, হি ইজ আ প্রফেসর অফ ইকোনমিক্স। আমাদের ডক্টর খলিলুর রহমান ভালো বুঝেন, উনি গ্লোবাল এই ট্রেড টক্সে প্রায় 25-30 বছর ধরে ছিলেন। তারপরে শেখ বশিরউদ্দিন আছেন, যিনি বাংলাদেশের একটা লার্জেস্ট কংগ্লোমারেট সিঙ্গেল হ্যান্ডেডলি চালিয়েছেন এবং বাংলাদেশের উনি এখন লার্জেস্ট জুট এক্সপোর্টার। তো এই যে পুরো কারণে আমরা এই গভর্নমেন্ট কনফিডেন্ট ছিল এবং আপনারা দেখেছেন যে আমরা 20% পেয়েছি এবং আমরা মনে করব যে আমরা ইউএস এর যে কনসার্নগুলো ছিল ইউএস সবার সাথেই যেটা যে তারা চাচ্ছে যে উইন উইন সবার জন্য, আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান, ইউএস এর জন্য, আমাদের জন্য। তারা যে ইস্যুগুলো নিয়ে এসছে সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লেভারেজগুলো, আমাদের অ্যাডভান্টেজটুকু আমরা ধরে রাখতে পেরেছি এবং সামনে আমরা মনে করি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হবে, আরো বেটার হবে এবং ইউএস এর মার্কেট ওয়ার্ল্ডের লার্জেস্ট মার্কেট এবং আমরা ইউএস এর এই মার্কেটটায় আরো আমাদের এক্সপোর্টটা এক্সপান্ড করতে চাই। আপনারা সবাই জানেন এই নতুন এই পোস্ট ব্রেটন উডস এর যেটা ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে যারাই রিচ হয়েছেন এই সাউথ ইস্ট এশিয়ায়, ফার ইস্ট এশিয়ায়, সবাই কিন্তু রিচ হয়েছেন পিগি ব্যাকিং অন ইউএসএ। ইউএসএ এক্সপোর্ট করেই সবাই রিচ হয়েছেন, সেটা জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, তাইওয়ান বলেন, হালামলের মালয়েশিয়া বলেন বা হালামলের ভিয়েতনাম বলেন, এমন কোন দেশ নাই যারা মানে তারা গ্রোথ মানে প্রসপারাস এবং রিচ ন্যাশন হয়েছেন এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে, আর এক্সপোর্টটা মূল ডেস্টিনেশন ছিল ইউএসএ। তা আমরাও আশা করছি সামনের দিনগুলোতে আমরা যে 20% হয়তো আমরা চেষ্টা করব এটাকে আরো কমিয়ে আনতে। এইটার মাধ্যমে বাংলাদেশের যে প্রসপ্যারিটি, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, সামনে আমরা এই এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে আমরাও একটা প্রসপারাস ন্যাশন হব।